আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে। নাম ক্রোনোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ জুডিশিয়াল ভায়োলেশন ইন বাংলাদেশ আফটার 5th of August 2024। এটি কোনো সাধারণ রিপোর্ট নয়, বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র। এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ। বিস্তারিত আলোচনা করে চলুন এই নথিটি নিয়ে। নথিটি লিখেছেন বাংলাদেশের একদল মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং প্রবাসী নাগরিক যারা নিজেদের নাম প্রকাশ করেননি নিরাপত্তার কারণে। তাদের দাবি 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে। সংবিধান, বিচার ব্যবস্থা, মানবাধিকার সবকিছু একসাথে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত শুধু নয়, একদম উপড়ে ফেলা হয়েছে। তারা এই নথি তৈরি করেছেন শুধু অভিযোগ জানানোর জন্য নয়, বরং ইতিহাস সংরক্ষণের জন্য, যেন ভবিষ্যতের বিচার কার্যে প্রমাণ থাকে যে এই সময়ে কি ঘটেছিল, কারা দায়ী ছিল আর কতটা সুসংগঠিতভাবে এই অন্যায় চালানো হয়েছিল। এই লেখকদের মতে 2024 সালের 5 আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে, ছাত্রদের দাবি মিশে যায় উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সহিংসতায় এবং এক পর্যায়ে নির্বাচিত সরকার উৎখাত করা হয়। মাত্র 3 দিনের মধ্যে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়, যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেন। এই পরিবর্তন ঘটে সম্পূর্ণ সংবিধানের বাইরে। রাষ্ট্রপতি এবং আদালতের পরামর্শের কথা বলা হলেও সেই দলিল আজও প্রকাশিত হয়নি। এর ফলে শুরু হয় এক অভূতপূর্ব সাংবিধানিক শূন্যতা। নির্বাচনের সময়সীমা, নাগরিক অধিকার, রাষ্ট্রীয় জবাবদিহিতা সব মুছে যায়। নথিতে বলা হয়েছে, আদালত পরবর্তীতে এই সরকারকে বৈধ ঘোষণা করলেও কোনো লিখিত ভিত্তি প্রকাশ করা হয়নি। আইনের নামে তৈরি হলো এক অদ্ভুত অবৈধ কাঠামো, যেখানে আইন শাসিত নয়, আইনি শাসনের যন্ত্রে পরিণত হয়েছে। এই বিশৃঙ্খলার ফাঁকেই দেশ জুড়ে সক্রিয় হয়ে ওঠে উগ্র জঙ্গিরা। একাধিক কারাগারে হামলা হয়, জঙ্গিরা পালিয়ে যায় এবং জামিনে মুক্ত হয়। পুলিশের অস্ত্র লুট হয়, বহু কর্মকর্তা নিহত হন, কিন্তু প্রকৃত মৃতের সংখ্যা সরকার প্রকাশ করেনি। সবচেয়ে ভয়াবহ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ, জুলাই আগস্টের সহিংসতায় জড়িতদের কাউকে গ্রেফতার বা বিচার করা যাবে না। কার্যত এটি ছিল দায় মুক্তির ঘোষণা। নথি অনুযায়ী এরপর বিচার ব্যবস্থাকে পুরোপুরি পুনর্গঠন করা হয়। অনুগত বিচারকরা পদোন্নতি পান, ভিন্ন মতাবলম্বীরা তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গঠিত করা হয় নতুন করে, যেখানে অভিজ্ঞ বিচারকদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক ব্যক্তিদেরকে বসানো হয়। কেউ কেউ এমনকি যুদ্ধাপরাধের আসামিদের পক্ষে একসময় কাজ করেছেন এবং আসামিদের আইনজীবী হিসেবে কাজ করেছেন, তেমন একজনকে নিয়োগ করা হয় প্রধান কৌশলী হিসেবে। বিচার ব্যবস্থার এই রদবদলকে বলা হয়েছে ইনস্টিটিউশনাল ক্যাপচার, অর্থাৎ প্রতিষ্ঠানকে দখল করে নেওয়া। এরপর শুরু হয় রাজনৈতিক প্রতিশোধের পর্ব। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য উদ্ধৃতি করে নথিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে 92,000-এর বেশি মানুষকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক এবং সাবেক সরকারি কর্মকর্তা। 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে। এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও হত্যা এবং সন্ত্রাসের মামলা দেওয়া হয়। স্বাধীন সংবাদ মাধ্যম কার্যত বন্ধ হয়ে যায়, অনেকে দেশ ছাড়েন এবং কেউ কেউ গুম হন। 2025 সালে এসে সরকার আরো এক ধাপ এগিয়ে যায়। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন এনে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দলটির সভা, প্রকাশনা এবং অনলাইন কার্যক্রম নিষিদ্ধ হয়। গোপালগঞ্জে নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়ে 5 জনকে হত্যা করা হয়। তারপর সেই ঘটনায় আইন শৃঙ্খলা অভিযান বলে ঘোষণা দেওয়া হয়। পরিবারগুলোকে বলা হয় লাশ দ্রুত দাফন করতে কোনো ময়নাতদন্ত হয় না। একই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভয়ঙ্কর রূপ নেয়। রংপুর ও চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বহু গ্রাম জ্বলে যায়।
মন্দির ভাঙচুর হয়, পরিবারগুলো বাস্তুচ্যুত হয়, রাষ্ট্র নীরব থাকে। সাংবাদিকরা যখন এসব নিয়ে লিখতে চেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা আটক করা হয়েছে। নথিতে বলা হয়েছে 2025 সালের প্রথম 9 মাসে 3 শতাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হন, 2 জন নিহত হন, শতাধিকের বেশি মামলার আসামি হন। এই নথি শুধু অভিযোগের তালিকা নয়, একটি আইনি বিশ্লেষণও। লেখকরা ব্যাখ্যা করেছেন এইসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে। রোম সংবিধি এবং জাতিসংঘের সনদ অনুযায়ী কোন সরকার যদি নাগরিকের বিরুদ্ধে সংগঠিতভাবে হত্যা, গুম, নির্যাতন এবং নিপীড়ন চালায় তাহলে সেটি আন্তর্জাতিক আদালতের বিচারাধীন হয়ে পড়ে। বাংলাদেশের বর্তমান বাস্তবতা নথির ভাষায় সেই সীমা অতিক্রম করেছে। লেখকরা যুক্তি দিয়েছেন বাংলাদেশ এখন আন্তর্জাতিক দায়ে বাধ্য, কারণ দেশটি রোম সংবিধির সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘ সনদেরও স্বাক্ষরকারী। কিন্তু অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, বিচার বহির্ভূত হত্যা, গণগ্রেপ্তার, সংবাদ মাধ্যম দমন, বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবই এই প্রতিশ্রুতির পরিপন্থী, এসব সনদের পরিপন্থী। 3টি প্রস্তাব রাখা হয়েছে এই নথির শেষে। প্রথমত, আন্তর্জাতিক অপরাধ আদালত যেন বাংলাদেশের পরিস্থিতির উপর প্রাথমিক তদন্ত শুরু করে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বিচারিক আদালত যেন পরামর্শমূলক রায় দেয় এবং বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি মূল্যায়ন করে। তৃতীয়ত, জাতিসংঘ ও তার অংশীদার রাষ্ট্রগুলো যেন একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করে যাতে ভবিষ্যতের বিচার প্রক্রিয়ার জন্য প্রমাণ সংরক্ষণ হয়। লেখকরা তাদের নাম প্রকাশ করেননি, কেবল লিখেছেন একজন উদ্বিগ্ন বাংলাদেশী নাগরিক। কিন্তু এই নীরব স্বাক্ষরই অনেক কিছু বলে দেয়। তারা জানেন তাদের কথা বলার পরিণতি ভয়াবহ হতে পারে, তবু তারা বলেছেন কারণ নীরব থাকলে অপরাধের দায় ভাগ আপনারও হয়ে যায়। এখন প্রশ্ন একটাই, এই নথি দিয়ে তারা কি অর্জন করতে চায়? এর উত্তর খুব স্পষ্ট। তারা আন্তর্জাতিক মহলের চোখে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেছেন, যেন বিশ্ব জানে রাষ্ট্রের নামের আড়ালে কিভাবে নাগরিক অধিকার ধ্বংস করা হচ্ছে। তারা চান ভবিষ্যতের কোনো আদালত, কোনো কমিশন বা কোনো ইতিহাসবিদ যখন এই সময়টার বিচার করবে তখন প্রমাণ থাকবে যে কিভাবে, কি ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে দমন করা হয়েছে এবং আসলে তার বিরুদ্ধে মানুষ জেগেছিল, কেউ নীরব ছিল না। নথির ভাষা খুব ঠান্ডা, শীতল, কিন্তু এর ভেতর জ্বলছে রাগ, ব্যথা আর দায়বোধ। এটি এক ধরনের নৈতিক দলিল যা বলছে আইন যখন অন্যায়ের হাতিয়ার হয়ে যায় তখন আন্তর্জাতিক আইন হয়ে ওঠে শেষ আশ্রয়। এই নথির উপসংহারে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশ এক এমন অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে হয় ন্যায় বিচার হারিয়ে যাবে, না হলে ন্যায় বিচারের পুনর্জন্ম হবে। এই নথি তারই এক চেষ্টা বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে কোনো অপরাধী চিরকাল ধামাচাপা দিয়ে রাখা যায় না। তার মানে যারা এই অপরাধ করছেন তারা আসলে পালাবেন কোথায়? যারা সংবিধান ভেঙে নিজেদের অপরিহার্য ভাবছেন, যারা আইনকে অস্ত্রে পরিণত করেছেন, যারা নিরাপদ মানুষকে গুলি করেছেন, সাংবাদিকদের গুম করছেন, সংখ্যালঘুদের ঘর জ্বালাচ্ছেন, তারা কি সত্যি নিরাপদ থাকতে পারবে ভবিষ্যতে? ইতিহাসের আদালত ধীর কিন্তু নিশ্চিত। একদিন না একদিন সে দরজা খুলবেই। তখন দেখা যাবে ক্ষমতার পর্দা টানলেও অপরাধের ছায়া লুকানো যায় না। ন্যায় বিচার হয়তো সময় নেয়, কিন্তু শেষ পর্যন্ত সে যখন এসে পড়ে তখন তা নীরবে হয় না, সরবে হয়, নির্ভুল হয় এবং অনিবার্য পরিণতি হয়। যারা এই ন্যায় বিচারকে লঙ্ঘন করেছিল তাদের, তখন তারা সত্যি বুঝবে যে পালাবার আসলে কোনো জায়গা নেই। পালাবার তো আসলেই কোনো জায়গা নেই, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা। বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার পূর্বাভাস ছাপা হয় পত্রপত্রিকায়। এমনকি নতুন দেশের নতুন জাতির পিতা করার চুক্তি তোলা হয় বিশেষ নিবন্ধে। তবে 14 মাসে ফিকে হয়েছে সমর্থকদের বাগাড়ম্বর। দেশের উন্নতি হওয়া তো দূরের কথা, দিন যত যাচ্ছে সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোট হচ্ছে। জাতির পিতা করার দাবি যমুনার জলে ভেসে গিয়ে জোরালো হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নেয়ার দাবি। ভাবমূর্তির এতটা ভরাডুবিতে ড্যামেজ কন্ট্রোলের নানা উপায় খুঁজছে পিআর টিম।
জাতির পিতার দাবি হালে পানি না পাওয়ার 1 বছর বাদে হাজির করা হয়েছে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী তার গুজব। শুরুটা হয় অখ্যাত কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এরপর মূলধারার সংবাদ মাধ্যমও আসছে খবর। দাবি করা হচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শোনা যাচ্ছে। তবে এই রটনার কোনো ভিত্তি আমরা পাইনি। বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে কোথাও নেই বাংলাদেশের নোবেল বিজয়ীর নাম, বরং জাতিসংঘ মহাসচিব হওয়ার জন্য যেসব অলিখিত নিয়ম, প্রথা ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে তার সবগুলোতে অযোগ্যতার সব শর্ত পূরণ করে রেখেছেন অধ্যাপক ইউনূস। সেদিক থেকে বলা যায় বাংলাদেশিদের জাতির পিতা করার মতোই আরেকটি পিআর ক্যাম্পেইন চলছে ডক্টর ইউনূসকে ঘিরে। আন্তর্জাতিক পর্যায়ে কোনো সারা শব্দ না থাকলেও বাংলাদেশে তোলা হয়েছে জল্পনা কল্পনার ঝড়। আমাদের বিশ্লেষণ হলো সুনির্দিষ্ট 4টি কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের 31 ডিসেম্বর। অর্থাৎ জাতিসংঘের পরবর্তী মহাসচিব দায়িত্ব নেবেন 2027 সালের 1 জানুয়ারি। আর এর জন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষের দিকে। সে কারণে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ থেকে কেউ কেউ প্রচারণা চালাতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূসও ওই প্রার্থী তালিকায় রয়েছেন, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এই সংক্রান্ত তথ্যের হদিস মেলেনি। জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচিত হচ্ছে এমন একটি গুজব সম্প্রতি হঠাৎ করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুরুতে কয়েকটি ফটোকার্ড শেয়ার করে ছড়িয়ে দেওয়া হয় এই গুঞ্জন। এই তথ্যের উৎস কোথায় অথবা কাদের আলোচনায় ডক্টর ইউনূসের নাম এসেছে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি। অতি সম্প্রতি সেই গুঞ্জনের ভিত্তিতে মূলধারার কয়েকটি সংবাদ মাধ্যমও বিষয়টি জায়গা পেয়েছে। দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মহাসচিব নির্বাচন বিষয়ক প্রচারণামূলক ক্যাম্পেইন অনুসরণ করে দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব পদে কে আসছেন এই প্রশ্নটি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে এরই মধ্যে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মেয়াদ শেষে আন্তর্জাতিক সম্প্রদায় তার উত্তরসূরি হিসেবে কাকে বেছে নেবে তা নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। আঞ্চলিক ভারসাম্য ও নেতৃত্বের যোগ্যতা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে অভ্যন্তরীণ মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি বলছেন বাংলাদেশের অনেকেই। এই প্রতিবেদনে বাংলাদেশে কারা আলোচনাটি তুলেছেন তা পরিষ্কার করা হয়নি। আবার এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় 6 মাস আগে। তবে বিষয়টি সরকারি পর্যায়ের কোনো আনুষ্ঠানিক আলোচনায় এখনো ওঠেনি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারোর সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোনো সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, যদিও সেই সাক্ষাতে মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। দেশ রূপান্তরের এই প্রতিবেদন থেকে বোঝা যায় ডক্টর ইউনূসের জাতিসংঘের সম্ভাব্য মহাসচিব হওয়ার গুঞ্জনটি বাংলাদেশের ভিতর থেকে ছড়ানো হয়েছে। প্রশ্ন হলো, জাতিসংঘের মতো একটি বৈশ্বিক সংস্থার সর্বোচ্চ পদে কে যাচ্ছেন সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নির্ধারিত হওয়া কি সম্ভব? দর্শক, একই বিষয়ে 24 অক্টোবর প্রতিবেদন প্রকাশ করে বণিক বার্তা। সেখানেও গুঞ্জনের প্রাথমিক উৎস সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য নেই। এতে বলা হয় জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত জোরালোভাবে 3 জন প্রার্থীর নাম আলোচনায় আছে। এছাড়া আরো কয়েকজনের সম্ভাবনা নিয়েও চলছে বিশ্লেষণ, যার মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরেই লেখা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার বা গুজব।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয়। অর্থাৎ সরকার একদিকে যেমন তথ্য নাকচ করছে, আবার অন্যদিকে তা বহাল রাখছে। এটাই হলো সেই ম্যাজিক্যাল ক্যাম্পেইন যার মধ্য দিয়ে জিয়ে রাখা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন একটি আলোচনা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া গুজব চাঙা রাখা হচ্ছে সরকারি হালকা বাতাসের মাধ্যমে। বণিক বার্তাকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিষয়টি পুরোপুরি গুজব, এর কোনো ভিত্তি নেই। তবে সেই গুজবটিকে ছড়িয়ে দিতে সাহায্য করছে সরকারের আর এক অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বরাতে বণিক বার্তা লিখেছে, আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতার নিরিখে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 থেকে 2016 সাল মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদটি গিয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। এখন আবার এশিয়া থেকে মহাসচিব নির্বাচিত হওয়া নিয়ে সংশয় রয়েছে। দর্শক, জাতিসংঘের পরবর্তী মহাসচিব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দেখা যায়নি। বিষয়টি নিয়ে লবিং এ জড়িত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও তার বিষয়ে সুপারিশের কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী মহাসচিব পদপ্রার্থীদের নিয়ে শক্তিশালী প্রচার চালাচ্ছে One4H নামের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। তাদের ওয়েবসাইটে সম্ভাব্য 12 জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 3 জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তাদের নিজ দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। তারা হলেন চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে, আর্জেন্টিনার নাগরিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রাসি এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। 2025 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা দিয়েছেন যে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন। লাতিন আমেরিকার দেশ হিসেবে সেক্ষেত্রে মিশেল ব্যাচেলেট হতে পারেন শক্তিশালী প্রার্থী। পুরোদস্তুর আর্জেন্টাইন কূটনীতিক রাফায়েল মারিয়ানো গ্রোসি 2019 সালের 3রা ডিসেম্বর থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ 8 অক্টোবর এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি দেশটির সাবেক উপরাষ্ট্রপতিকে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন। এর বাইরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রভাবশালী গোষ্ঠীর আলোচনার ভিত্তিতে সম্ভাব্য আরও 9 প্রার্থীর নাম উল্লেখ করেছে One4H। এখন প্রশ্ন হলো, জাতিসংঘের মহাসচিবের পদে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের সম্ভাবনা কতটুকু বা আদৌ কোনো সম্ভাবনা আছে কি না? দর্শক, আমাদের বিশ্লেষণ হলো 4টি সুনির্দিষ্ট কারণে অধ্যাপক ইউনূসের পক্ষে জাতিসংঘের মহাসচিব হওয়া সম্ভব নয়। ঘুরিয়ে বললে বলা যায় তার নাম এই পদে আলোচনায় আসেনি এসব কারণে। প্রথম কারণটি আপনি খুঁজে পাবেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে এই পদটি সাধারণত অঞ্চলের ভিত্তিতে ঘূর্ণায়মানভাবে দেওয়া হয়ে থাকে। 2016 সালে পূর্ব ইউরোপের পালায় পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেসকে নির্বাচিত করা হয়। সে হিসেবে এবারের পালায় লাতিন আমেরিকার কোনো দেশ থেকে মহাসচিব বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও কেউ কেউ প্রার্থী হওয়ার দৌড়ে থাকতে পারেন, তবে তাদের সম্ভাবনা কম। দ্বিতীয় কারণ, ভোটের জয়ের সম্ভাবনা কম। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ার উল্লেখ রয়েছে সংস্থার চার্টারের 97 অনুচ্ছেদে। সে অনুযায়ী চলতি মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার প্রায় 1 বছর আগে জাতিসংঘ প্রার্থিতা আহ্বান করে। যে কোনো সদস্য দেশ যে কাউকে প্রার্থী মনোনয়ন দিতে পারে। এরপর প্রার্থী প্রকাশ্য প্রচার, বিতর্ক ও সাক্ষাৎকারে অংশ নেন। 15 সদস্য নিরাপত্তা কাউন্সিল আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থীকে 193 সদস্যের সাধারণ পরিষদে নির্বাচন করার জন্য সুপারিশ করবে, যার মাধ্যমে 10ম জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হবে। মহাসচিব প্রার্থীদের নিয়ে গোপন ভোট হয় নিরাপত্তা পরিষদে। একে বলা হয় স্ট্রপোল। স্ট্রপোলের সময় প্রতি প্রার্থীর জন্য কাউন্সিলের সদস্যরা 3টি বিকল্পের মধ্যে ভোট দিতে পারেন।
এতে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী দেশ ভোট দেয়। তবে এই ভোটে স্থায়ী সদস্যদের কোনো প্রার্থীর বিপক্ষে ভোট দিলে তিনি সর্বোচ্চ ভোট পেলেও বাতিল বলে গণ্য হন। অর্থাৎ চূড়ান্তভাবে 5টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন এবং ফ্রান্সকে প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের সাথে রাশিয়া, ব্রিটেন, চীন ও ফ্রান্সের যে সম্পর্ক, তাতে কমপক্ষে 4টি ভোট তার বিপক্ষেই পড়বে। তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনূসের বয়স। দর্শক, শুধু ভোটের জয় নয়, জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থিতার জন্য যোগ্য হতে হলে এমন কিছু শর্ত পূরণের রেওয়াজ আছে যা ডক্টর ইউনূসের জন্য বেশ কঠিন। ঐতিহ্যগতভাবে এ পদে নির্বাচিতদের বয়সসীমা 50 থেকে 75 বছরের মধ্যে ছিল। ডক্টর ইউনূস 10 বছর আগেই সেই সীমা পার করেছেন। সবশেষ কারণ হলো ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সরকারের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে নিয়মিত বিবৃতি দিচ্ছে। আবার আন্তর্জাতিক অপরাধ আদালতেও দেয়া হয়েছে অভিযোগ। এমন কারো জাতিসংঘ প্রধান হওয়ার নজির অতীতে নেই। রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকেও এই পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে একটি বড় অযোগ্যতা, যা গত 14 মাসে ভালোভাবে বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন অধ্যাপক ইউনূস। ফলে দেখা যাচ্ছে নিজের বহু অযোগ্যতার কারণে জাতিসংঘ মহাসচিব পদের প্রার্থিতার লড়াইয়ে ডক্টর ইউনূসের নাম আসার কোনো সুযোগ নেই। অথচ সেই সব অযোগ্যতা আড়াল করে তার পক্ষে চলছে পিআর ক্যাম্পেইন। ক্ষমতায় আসার পর তাকে নতুন জাতির পিতা করার পক্ষেও এমন ক্যাম্পেইন দেখা গিয়েছিল। পত্রিকায় ছাপা হয়েছে বিশেষ নিবন্ধ। একই সময় ইউনূস ম্যাজিকে বিদেশি বিনিয়োগে দেশ ভেসে যাওয়ার গাল গল্প ছড়ানো হয়েছিল। তবে মাস যত গেছে তত হারিয়ে গেছে সেসব প্রচার। অবশ্য নিত্য নতুন গাল গল্পের জন্ম দিয়ে যাচ্ছে পিআর টিম। এর কোনোটি কাজ না করায় এবার এসেছে জাতিসংঘের মহাসচিব হওয়ার গুজব। প্রশ্ন হলো, পিআর টিমের হাতে তুরুপের তাস কি শেষ হতে চলেছে? যেখানে কয়েকদিন আগে ডক্টর ইউনূস জাতিকে দেখিয়েছেন 50 বছর পর্যন্ত দেশ শাসনের দুঃস্বপ্ন, সেখানে বছরখানেক পরেই তাকে জাতিসংঘে পাঠানো গল্প কেন উঠেছে? দেশের ভিতরে গাল গল্পের আসর সাজিয়ে কি মন ভোলানো যাবে বিশ্ব সম্প্রদায়ের? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।